মধ্যে তোদের এই সব ইট ভাঙতে হবে। সব ইট ভাঙতে না পারলে তোরা কিন্তু কোনো টাকা পাবি না, এই বলে দিলাম। দাদা, তুমি চিন্তা করো না, আজকে এই সব ইট ভাঙা হয়ে যাবে। হলেই ভালো, তোরা কাজ কর, আমি চললাম। কাজ শেষ হলে আমার বাড়িতে চলে আসিস টাকা নিতে। আচ্ছা ঠিক আছে দাদা। ঈগল আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। টোনাটুনি তাদের কাজ করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আমাদের তো ইট ভাঙা শেষ, চলো এবার ইগল দাদার বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, আজকে ঈগল দাদা মনে হয় আমাদের বাকি কাজের টাকাগুলো দিয়ে দিবে। দিলে তো ভালোই হতো, অন্তত পক্ষে ওই টাকা দিয়ে আমরা একটা ছোট্ট ব্যবসা করতে পারতাম। তখন আর আমাদের এত কষ্ট করে ইট ভাঙার কাজ করতে হবে না। ঠিক বলেছো, চলো তবে। এই বলে টোনাটুনি ইট ভাঙা থেকে সোজা ঈগলের বাড়িতে চলে আসে। দাদা, ইগল দাদা, আমরা কাজ শেষ করে এসেছি। এসেছিস তোরা? দাঁড়া, আমি টাকা আনছি ঘর থেকে। দাদা, এখানে তো মাত্র 200 টাকা। এই 200 টাকা তো আমাদের কারোরই পারিশ্রমিক নয়, আমরা তো আরো অনেক টাকা পাই দাদা। অনেক মানে প্রায় 10,000 টাকা বাকি। ওগুলো টাকা দিয়ে দাও দাদা, ওই টাকাগুলো দিলে আমাদের খুব উপকার হতো। এই 200 টাকা তোদের আজকের কাজের পারিশ্রমিক। আর বাকি যে টাকার কথা তোরা আমাকে বলছিস, আমি তোদের সে টাকা দিতে পারবো না। দিবে না মানে? আমরা কষ্ট করে কাজ করেছি, আর তুমি আমাদের পারিশ্রমিক বাকি রেখে পরে দিবে বলতে বলতে আজ বলছো টাকা দিবে না। আমাদের সব টাকা দিয়ে দাও দাদা, আমাদের এভাবে ঠকিও না। বললাম না আমি আর টাকা দিব না। কাল থেকে তোরা নতুন করে কাজ করবি আর নতুন করে মজুরি পাবি। এবার এখান থেকে চলে যা। দাদা, আমরা গরিব জন্য তুমি আমাদের এভাবে ধোকা দিতে পারো না। তুমি আমাদের বাকি টাকাগুলো দিয়ে দাও, নয়তো আমরা তোমার নামে পুলিশে বিচার দিব। তোরা আমাকে হুমকি দিচ্ছিস? এত বড় সাহস তোদের? তোরা পুলিশ দিয়ে আমার কিছুই করতে পারবি না। তোরা আমার ক্ষমতা সম্পর্কে জানিস না। তোদেরকে আমি আর কাজেই রাখবো না, চলে যা। তুমি কি কাজে রাখবে না? আমরাই তোমার কোনো কাজ করব না। বনে কি কাজের অভাব নাকি? আমরা অন্য কাজ করব। এত বড় কথা! তোরা এই বনে যাতে আর কোনো কাজ করতে না পারিস সেই ব্যবস্থা আমি নিজে হাতে করব। তুমি আমাদের কিছুই করতে পারবে না, বিধাতা আমাদের সাথে আছে। আমরা পুলিশ দিয়ে তোমার বিচার করতে না পারলেও বিধাতা একদিন না একদিন তোমার বিচার করবেই করবে। সেদিন গরিবকে ঠকানোর মজা বুঝবে। চলো টুনি এখান থেকে, এদের মতো ধনীদের সামনে কেঁদে লাভ নেই। এই বলে টোনাটুনি সেখান থেকে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। টোনাটুনি নতুন কাজ খোঁজার জন্য কালুর বাড়িতে চলে আসে। কালু দাদা, অনেক বড় বিপদে পড়ে এসেছি। আমাদের দুজনের একটা কাজের দরকার, আমাদের একটা কাজ দিবে গো। তোদের কাজ দিয়ে নিজের বিপদ ডেকে আনতে পারবো না। বিপদ মানে? আমাদের কাজ দিলে তোমার কি বিপদ হবে দাদা? তোমার তো অনেক জমি জমা, আমাদেরকে একটা কাজ দাও না দয়া করে। তোদের মতো গরিবকে কাজ দিলে ঈগল দাদা আমাকে বন থেকে বের করে দিবে। আমি তোদের কাজ দিয়ে এই বন ছেড়ে চলে যেতে চাই না। ওই বজ্জাত ঈগল কিছুই করতে পারবে না দাদা, তুমি ভয় পেও না, দয়া করে একটা কাজ দাও। এই বললাম না কাজ দিব না, যা ভাগ চোখের সামন থেকে, যত সব গরিব ভিখারি কোথাকার। এই বলে কালু টোনাটুনিকে অপমান করে তাড়িয়ে দেয়। টোনাটুনি এভাবে বনের প্রায় সব পাখির কাছেই কাজ চায়, কিন্তু ঈগলের ভয়ে কেউ টোনাটুনিকে কাজ দেয় না। টোনাটুনি অসহায় হয়ে নদীর পাড়ে বসে বলতে থাকে, টোনা, ওই বজ্জাত ঈগল সবাইকে না করেছে আমাদেরকে কাজ দিতে, তাই তো কেউ আমাদেরকে কাজ দিল না। এবার তবে আমাদের কি হবে? আমরা যে না খেতে পেরে মরে যাব। জানি না টুনি, আমাদের কি হবে। আমার যে অনেক চিন্তা হচ্ছে, বিধাতা যে কেন আমাদেরকে গরিব বানিয়ে পাঠিয়েছে। একটু সাহায্য করো হে বিধাতা, একটু সাহায্য করো আমাদের। টোনাটুনি মনের দুঃখে এভাবেই বলছিল আর কাঁদছিল। ঠিক তখনই ওরা কারো আর্তনাদ শুনতে পায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, কেউ আমাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাও, দয়া করে কেউ আছো, বাঁচাও আমাকে। টোনা, মনে হচ্ছে কেউ বিপদে পড়ে সাহায্য চাচ্ছে। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না। ওই দেখো টোনা, মাঝ নদীতে একটা ইঁদুর ছটফট করছে। ওই ইঁদুরটাই সাহায্য চাচ্ছে। টোনা, এক্ষুনি গিয়ে ইঁদুরটাকে তীরে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ টুনি, এক্ষুনি নিয়ে আসছি। টোনা এই বলে আর দেরি না করে উড়ে নদীর মাঝে চলে আসে আর ভাসতে থাকা ইঁদুরকে তুলে নিয়ে পাড়ে চলে আসে।
আমাকে আমাকে সাহায্য করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা না থাকলে আজ আমি ডুবেই মরে যেতাম। তুমি এই ছোট্ট ইঁদুর হয়ে নদীতে পড়ে গেলে কি করে? তুমি যেহেতু সাঁতার জানো না, সেহেতু তোমাকে নদী থেকে দূরে থাকা উচিত ছিল। আসলে আমি ইঁদুর নই, ইঁদুর রূপী একটা পরী। একটা ডাইনি আমার রাজ্য দখল করে আমাকে ইঁদুর বানিয়ে নদীতে ফেলে দিয়েছে, আর তারপর তোমরাই আমাকে বাঁচালে। তোমরা তো অনেক ভালো। তোমরা আমার আরেকটু উপকার করবে? কি উপকার পরি, বলো। তোমরা আমার রূপ ফিরিয়ে দিতে সাহায্য করবে? আমরা তো সাধারণ পাখি, আমরা তো কোনো জাদু শক্তি জানি না, তাহলে কিভাবে তোমার রূপ ফিরিয়ে দিব? আসলে আমার রূপ ফিরিয়ে দিতে তোমাদেরকে কোনো জাদু শক্তি জানতে হবে না। এই নদীর ওই পারে একটা নীল পাহাড় আছে, ওই নীল পাহাড়ের ভেতরে একটা নীল টমেটোর গাছ আছে। ওই গাছ থেকে একটা নীল টমেটো এনে দিলেই আমি সেটা খেয়ে নিজের রূপে ফিরে আসবো। তাই? তাহলে তুমি চিন্তা করো না টোনা, এক্ষুনি কেউ নীল পাহাড় থেকে নীল টমেটো নিয়ে আসবে। টোনা, আর দেরি করো না, তুমি নীল টমেটোর উদ্দেশ্যে রওনা হও। আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। টোনা আর কিছু না বলে সেখান থেকে নদীর ওই পারে নীল পাহাড়ে থাকা নীল টমেটোর উদ্দেশ্যে উড়তে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অবশেষে টোনা নীল পাহাড়ের গুহার সামনে চলে আসে আর গুহায় প্রবেশ করে। টোনা গুহায় থাকা নীল টমেটোর গাছ থেকে একটা নীল টমেটো ছিঁড়ে সেটা নিয়ে পুনরায় টুনি আর পরীর কাছে চলে আসে। পরি, এই দেখো আমি নীল টমেটো এনেছি, নাও তাড়াতাড়ি টমেটো খেয়ে নিজের রূপে ফিরে এসো। ইঁদুররূপী পরী টোনার কাছ থেকে নীল টমেটো নিয়ে খেয়ে ফেলে আর সাথে সাথেই পরীরূপে ফিরে আসে। আমি আমার রূপ ফিরে পেয়েছি। আহ, কি শান্তি। টোনা টুনি, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি তোমাদেরকে উপহার দিতে চাই, অনেক ভালো একটা উপহার। এই বলে জাদু করে একটা জাদু দণ্ড প্রকট করে আর টোনাটুনিকে সেই দণ্ড দিয়ে বলে, এইটা জাদুই দণ্ড। এই দণ্ড আজ থেকে তোমাদের। তোমরা এই দণ্ডের কাছে যা চাইবে তোমাদেরকে তাই দিবে। ধন্যবাদ পরি, আমাদেরকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। আমরা তোমার এই উপহারের কথা কোনোদিনও ভুলবো না। আমিও ভুলবো না। আমি মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করতে আসবো। তবে এখন চলি, ওই ডাইনিকে আমার আবার শাস্তি দিতে হবে। এই বলে পরী টোনাটুনির কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। টোনাটুনি খুশি মনে তাদের বাড়িতে চলে আসে। এভাবেই কয়েকদিন কেটে যায়। টোনাটুনি পরীর দেয়া জাদুদণ্ডের সাহায্যে বেশ ধনী হয়ে যায়। এই দেখে এগুলির বেশ হিংসে হয়। একদিন টোনাটুনি জাদুদণ্ডের সাহায্যে এত ধনী হয়েছে, না না, ওদেরকে আর ধনী হতে দেয়া যাবে না। ওই জাদুদণ্ডটা আমার চুরি করতেই হবে। ওই দণ্ড আমি চুরি করে আমিই হব অনেক ধনী। আজ রাতে ওই দণ্ড আমার হাতে চলে আসবে। এই বলে ঈগল সেখান থেকে চলে যায়। দেখতে দেখতেই দিন গড়িয়ে রাত নেমে আসে। ঈগল তার বুদ্ধিমতো রাতের আধারে টোনাটুনির বাড়িতে চলে আসে আর পরীর দেয়া জাদুই দণ্ডটা খুঁজতে থাকে। এক পর্যায়ে টোনাটুনির ঘুম ভেঙে যায় আর ঈগল টোনাটুনির হাতে ধরা পড়ে যায়। আরে ইগল দাদা, তুমি এত রাতে আমাদের ঘরে কি করছো? মানে নিশ্চয়ই চুরি করতে এসেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, না না, মানে আসলে কি চুরি করতে এসেছো? তোমার জন্য আমরা বনে কোনো কাজ পাইনি, তুমি আমাদের বাকি পারিশ্রমিকটাও দাওনি, তার উপর আবার আমাদের ঘরে চুরি করতে এসেছো। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। না না, তোরা আমাকে শাস্তি দিস না। আমি আর এমন কাজ করব না, আমাকে ক্ষমা করে দে। টোনাটুনি ঈগলকে ক্ষমা না করে উল্টো ঈগলকে শাস্তি দেয় আর টোনাটুনি বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আর টুনির নতুন নতুন বিয়ে হয়েছে। টোনাটুনিকে অনেক পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে। টুনি, এটাই আমার বাড়ি। আজ থেকে এই বাড়িতে তুমি আমার সাথে থাকবে। ভালো করে দেখো আমার বাড়ি তোমার পছন্দ হয়েছে কিনা। টোনা, তোমার বাড়ি তো আমার আগেই পছন্দ হয়েছে। বসে বসে খাওয়ার জন্যই তো তোমাকে আমি বিয়ে করেছি। কি ব্যাপার টুনি, তুমি আমাকে কিছু বললে নাকি? না না টোনা, তোমাকে আমি কিচ্ছু বলিনি। তোমার বাড়ি আমার অনেক পছন্দ হয়েছে। টোনা, অনেক রাত হয়েছে, এখন আমি আর জেগে থাকতে পারবো না, আমি ঘুমালাম। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়। কিন্তু
কিন্তু টুনি তবুও ঘুম থেকে ওঠেনি। এ কি, টুনি এখনো ঘুমিয়ে আছে? বাড়ির কাজ কে করবে তাহলে? নিশ্চয় টুনি অনেক ক্লান্ত। যাকে আজকের মতো আমি বাড়ির কাজ করে চলে যাই। এরপর টোনা বাড়ির সব কাজ করে। বাড়ির কাজের সাথে সাথে টোনা রান্নাও করে ফেলে। এ কি, 10টা বেজে গেছে? সর্বনাশ, এক্ষুনি কাজে যেতে হবে, নইলে যে মালিক আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে। এরপর টোনা না খেয়ে কাজে চলে যায়। আর টোনা যাওয়ার সাথে সাথে টুনি ঘুম থেকে ওঠে। উফ বাবা, ঘুমিয়ে ঘুমিয়ে বড্ড হাঁপিয়ে গেছি। নিশ্চয়ই টোনা এতক্ষণে কাজ করে চলে গেছে। যাই বাবা, আমি একটু খেয়ে পেটটা শান্তি করি। এরপর টুনি উঠে গিয়ে সব খাবার খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে টোনা না খেয়ে যাওয়ায় কাজ করতে করতে হাঁপিয়ে যায়। এ কি টোনা, আজ তুই খেয়ে আসিসনি নাকি? কাজ করতে করতে হঠাৎ হাঁপিয়ে গেলি। কালু দাদা, তুমি একদম ঠিক বলেছো, আমি সত্যি খেয়ে আসিনি, আসলে নতুন বিয়ে করেছি তো। এরপর টোনা কালুকে সব ঘটনা খুলে বলে। বাবা রে টোনা, তুই তো দেখি একদম ভালো স্বামী। তোকে যে বিয়ে করেছে সে সত্যি ভাগ্যবতী। এরপর কালু টোনা কাজ করে যে যার বাড়িতে চলে যায়। আর টোনা বাড়িতে গিয়ে দেখে টুনি এখনো ঘুমাচ্ছে। এ কি, টুনি এখনো ঘুমাচ্ছে? টুনি, টুনি, আয় টুনি, টুনি। টোনার ডাকে টুনি চমকে ওঠে। কি হয়েছে টোনা, এভাবে আমাকে ডাকছো কেন? কেন ডাকবো না শুনি? সেই সকালে দেখে গিয়েছি তুমি ঘুমাচ্ছ, এখনো ঘুমাচ্ছ। রান্না কে করবে বলো তো? আমার তো খুব খিদে পেয়েছে। দেখো টোনা, তোমার যদি এত খিদে লেগে থাকে নিজে রান্না করে খাও গিয়ে, আমাকে একদম বিরক্ত করবে না। টুনি কথা বলে আবারও ঘুমিয়ে পড়ে। আর টোনা টুনির কথায় মন খারাপ করে একা একা রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই রাত গড়িয়ে সকাল হয়ে যায়। আর টোনা দেখে টুনি আবারও ঘুমিয়ে আছে। এ কি টুনি, আজকেও ঘুমিয়ে আছে? আজ তো এই টুনির খবর খারাপ আছে। টুনি, আয় টুনি, টুনি। এরপর টোনা টুনিকে ডেকে রাগারাগি করে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে টোনার সাথে সুখীর দেখা হয়। একে টোনা, এভাবে হানহো নিয়ে কোথায় যাচ্ছো? সে কি, তোমাকে এত রাগান্বিত লাগছে কেন? এরপর টোনা সুখীকে সব কথা খুলে বলে। টুনিকে বিয়ে করে আমার কপালটাই পড়েছে সুখী দিদি। টোনা, তুমি চিন্তা করো না, টুনি তোমার বাড়িতে নতুন এসেছে বলে হয়তো মানিয়ে নিতে সময় লাগছে। তুমি টুনির সাথে রাগারাগি করে একদম ঠিক করোনি। ঠিক বলেছে সুখী দিদি, আজ থেকে টুনির সাথে আমি আর রাগ করব না। এরপর টোনা মাথা ঠান্ডা করে খুশি মনে খাবার নিয়ে বাড়িতে যায়। আর গিয়ে দেখে এ কি টুনি, এত জুতা এভাবে বের করেছো কেন? কি করবে এই জুতাগুলো দিয়ে? টোনা, বিয়ের পরে সব জুতা আমি পরেছি, এগুলো জুতা আমি আর পরবো না। আমার নতুন জুতা লাগবে টোনা, তুমি আমাকে টাকা দাও। কি, নতুন জুতা মানে? টোনা যখনই টুনির সাথে খারাপ ব্যবহার করতে যায় তখনই সুখীর কথা মনে পড়ে। সুখীর কথা মতো টোনা টুনির সাথে রাগারাগি না করে টুনিকে জুতা কেনার টাকা দেয়। আর টুনি মার্কেটে গিয়ে অনেক জুতো কিনে নিয়ে আসতে থাকে। টোনাকে বিয়ে করে আমার বেশ ভালোই হয়েছে। কাজ করতে হয় না, যখন যা চাই তখনই তাই পাই। পুরো রাজকপাল আমার। ও মা, কি সুন্দর বাঁশের বাড়ি! এত সুন্দর বাড়ি থাকতে কি না টোনা এমন একটা বাড়ি বানিয়েছে। আজই টোনাকে বলে আমি আমাদের খালপাড়ে বাঁশের ঘর বানিয়ে নিব। টুনি, তুমি কেন বুঝতে পারছো না? আমার এত টাকা নেই। তুমি যেহেতু এতই জেদ করছো, তোমাকে আমি খালপাড়ে বাঁশের ঘর বানিয়ে দিব। সেই ঘরে তুমি একাই থেকো। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি আমার জন্য শুধু ঘরটা বানিয়ে দিলেই হবে। আমি খালপাড়ে বাঁশের ঘরে থাকবো আর প্রকৃতি দেখবো। টুনি অনেক খুশিতে ছিল, কিন্তু টোনার অনেক কষ্ট হচ্ছিল। কোন মেয়েকে যে বিয়ে করেছি যে কিনা এই ঘরটাই দেখলো, আমার কষ্টটা দেখলো না। সেই খালপাড়েই ছিল এক ডাইনি। টোনার কান্না শুনে ডাইনি সেখানে প্রকট হয়। আর ডাইনিকে দেখে টোনা ঘাবড়ে যায়। এ কি, কে 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 তুমি? ওরে, আমি ডাইনিরা ডাইনি, তবে খারাপ কোনো ডাইনি নই। আমি হচ্ছি সৎ ভালো ডাইনি। তোর বুক ফাটা কষ্ট দেখে প্রকট হলাম। এই খালপাড়ি যে আমার আদিবাসী স্থান, কিন্তু তোরা তো কিসের কষ্ট, কিসের অভিমান বলতো শুনি? এরপর টোনা তার বউ টুনির সব ঘটনা খুলে বলে। আমার বউ যেমনই অলস তেমনই অপব্যয়ী, আমার কষ্ট একদম বোঝে না। ওরে, কাঁদছিস কেন? কেঁদে কোনো লাভ হবে না। তোর বউকে একটা শিক্ষা দিতে হবে। তুই কোনো চিন্তা করিস না। তোর বউ সহ আজ তুই খালপাড়ের বাসের ঘরেই ঘুমাবি, তারপর দেখবি আমি কি করি। এরপর
এরপর টোনা রাত হতেই ডাইনির কথা মতো টুনির সাথে খালপাড়ের বাঁশের ঘরে ঘুমায়। আর গভীর রাত হতেই ডাইনি টুনিকে ভয় দেখাতে চলে আসে। ছাড়বো না টুনি, তোকে আমি ছাড়বো না। তুই আমার বাসস্থানে ঘর বানিয়েছিস তাই না? তোকে আমি ছাড়বো না। ওরে বাবারে, ডাইনি, আমার কিছু করো না ডাইনি, আমি নই, টোনা এখানে ঘর বানিয়েছে। এ টোনা, ঠিক আছে, তাহলে টোনাকে আমি ছাড়বো না। এই টোনা, চল আমার সাথে। টুনি বাঁচাও, আমাকে বাঁচাও টুনি, আমাকে বাঁচাও। এরপর ডাইনি টোনাকে ধরে নিয়ে যায়। আর টোনাকে ধরে নিয়ে যাওয়াতে টুনি অনেক কাঁদতে থাকে। না না ডাইনি, না, তুমি টোনাকে ধরে নিয়ে যেও না। টোনা ছাড়া যে আমার আর কেউ নেই। টুনি এভাবেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এরপর রাত পেরিয়ে সকাল হয়ে যায়। ইস, আমার যে খুব খিদে পেয়েছে। আজ টোনা থাকলে আমাকে রান্না করে খাওয়াতো। কি আর করার, নিজের খাবার নিজেকে বানিয়ে খেতে হবে। এরপর টুনি একা একা খাবার বানিয়ে খায়, কিন্তু দুদিন যেতেই ঘরে সব খাবার শেষ হয়ে যায়। আমি যে আর পারছি না, এভাবে না খেয়ে থাকলে আমি মরে যাব। এর থেকে বরং আমি সবার বাড়ি বাড়ি গিয়ে একটু সাহায্য নিয়ে আসি। সুখী দিদি, সবই তো শুনলে, আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করো না গো, আমি যে খুব ক্ষুধার্ত। দেখ টনি, আজকের দিনের জন্য তুই নিজেই দায়ী। অলসতা না করে টোনাকে যদি একটু শান্তি দিতে, যা ছিল তা নিয়ে খুশি থাকতি, তাহলে আজকের দিন তোকে আর দেখতে হতো না। এর থেকে বরং নিজে কর্ম করে খা, বুঝেছিস? টুনি আর কোনো উপায় না পেয়ে একটা কাজের খুঁজে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর টুনি একটা কাজের সন্ধান পেয়ে যায়। টুনি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে কিছু টাকা পায়। টোনা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। এখন আমি বুঝতে পারছি বাইরের কাজ কত কষ্টের, আর আমি কিনা তোমাকে দিয়ে বাড়ির কাজ করিয়ে নিতাম। আমি পাপী, আমার কষ্ট ভোগ করতেই হবে। টুনি তার ভুল বুঝতে পেরে অনেক কান্না করতে থাকে। আর তার কান্না শুনে ডাইনি টোনাকে নিয়ে সেখানে সদৃশ্য হয়। এই কি টোনা, তুমি ফিরে এসেছো? ডাইনি, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার টোনাকে ফিরিয়ে দাও। আমি আমার খালপাড়ের ঘর ভেঙে সরিয়ে ফেলবো, তবু তুমি আমার টোনাকে ফিরিয়ে দাও। টোনা, তোমার কাছেও আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। টুনি, এবার তুই থাম, আমি তোকে আর টোনাকে কিচ্ছু করব না। আমরা তো তোর ভুল শুধরানোর জন্য এই বুদ্ধি করেছি। হ্যাঁ টুনি, ডাইনি ঠিকই বলেছে, অলসতা করে আমাদের জীবন চলবে না। জীবনে ভালো থাকতে হলে পরিশ্রমী হতে হবে, সংসারে আয় ব্যয়ের হিসাব রাখতে হবে, অপব্যয় থেকে দূরে থাকতে হবে, বুঝেছো? আর তোমাকে সবটা বোঝানোর জন্য ডাইনি আমাকে সাহায্য করেছে। ডাইনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সাহায্য না করলে আমি নিজের ভুল বুঝতেই পারতাম না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।